কেমিক্যাল বন্ডিংয়ের লেকচার নাম্বার 3তে আজকে আমরা জানব কিভাবে আমরা কোনো একটা কম্পাউন্ডকে দেখেই চিনতে পারবো সেটা আয়নিক কম্পাউন্ড নাকি কোভ্যালেন্ট কম্পাউন্ড। মানে ধরো তোমাকে একটা কোশ্চেন দিয়েছে যে Na2S বা এমজি এমজিএস MgCl2 বা NaCl, ঠিক আছে, যে কোনো একটা দিয়েছে তোমাকে জিজ্ঞেস করা হলো এর মধ্যে কোনটা আয়নিক কোনটা কোভ্যালেন্ট, বা শুধু বলা হলো MgS এটা আয়নিক না কোভ্যালেন্ট বলো। তাহলে আমরা প্রথমেই চট করে দেখে কীভাবে চিনবো যে এটা আয়নিক নাকি কোভ্যালেন্ট, সেই ট্রিকটাই আজকে এখানে জানবো এবং আরও আনুষঙ্গিক কিছু ব্যাপার আমরা এখানে জানার চেষ্টা করব যেটা আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী মানে ব্যাপারগুলোতে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে প্রথমে আয়নিক কম্পাউন্ড আর কোভ্যালেন্ট কম্পাউন্ডের যে পুরো ডিটেলসটা কীভাবে ফর্ম হয়, তাদের মধ্যে কী ব্যাপার আছে, কী পার্থক্য আছে, সেগুলো আমরা আগের লেকচারে দেখেছি। তো এখানে যেটা আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে কিন্তু মেটাল আর নন মেটালস, কোভ্যালেন্ট কম্পাউন্ড কারা ফর্ম করবে, নন মেটালস আর নন মেটালস। তাহলে মেটাল আর নন মেটাল এই দুটো যখন একসঙ্গে থাকবে তখনই কিন্তু আমরা বুঝবো যে এরা আয়নিক বন্ধনই তৈরি করেছে। আর যখন নন মেটাল দেখবো দুটোই, তার মানে বুঝবো নিশ্চয়ই এরা কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করেছে। এই কারণটাও আমি আগের চ্যাপ্টারে বলেছি, আগের লেকচারে বলেছি যে কেন এটা এরকম হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখে কীভাবে বুঝবো, পিরিয়ডিক টেবিলকে ভাবো। পিরিয়ডিক টেবিলে আমরা শুরুর দিকে যেগুলো দেখি গ্রুপ 1, 2 এগুলোকে আমরা কী বলি, এস ব্লক বলি। তারপরে এদিকে আসলে গ্রুপ 13 থেকে 17 আর 18 এটাকে আমরা কী বলি, পি ব্লক বলি। আর তার মাঝের যে জায়গাটা এটাকে আমরা কী বলি, ডি ব্লক বলি। আর এর মধ্যে যে গ্রুপ 3 এর যেগুলো পিরিয়ড নাম্বার 6 আর পিরিয়ড নাম্বার 7 এর গ্রুপ 3 সেটাকে আমরা কী বলি, এফ ব্লক বলি। তাই এটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের বেসিক কনসেপ্ট, বেসিক স্ট্রাকচার। তার মধ্যে এস ব্লক আর পি ব্লক হচ্ছে, এস ব্লক হলো গ্রুপ 1, 2 আর পি ব্লক হলো গ্রুপ 13 টু গ্রুপ 18, ঠিক আছে। এবার আমরা এখানে আয়নিক কম্পাউন্ড দেখার জন্যে তাহলে কি দেখছি, এস ব্লকের যদি কোনো কম্পাউন্ড থাকে আর পি ব্লকের গ্রুপ 13টা থাকে তাহলে সেটাকে আমরা বলবো মেটালস, ঠিক আছে। গ্রুপ 13টা ম্যাক্সিমামলি মেটালস হয়, কিন্তু অনেক ক্ষেত্রে যদি আমরা একেবারে বেসিক থেকে ধরি যে মোটামুটি ওভারঅল মানে একেবারে তো এমন খুব খুঁটিয়ে কোশ্চেন থাকে না সব সময়, তো যেটুকু যদি থাকে, যদি ওভারঅল একটা সুপারফিশিয়াল কিছু ভাবি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে এস ব্লক যেটা সেটাই মেটাল, গ্রুপ 1 আর গ্রুপ 2 মানে অ্যালকালি মেটাল আর অ্যালকালি আর্থ মেটাল, যেটাকে বাংলাতে বলা হয় ক্ষারীয় মৌল আর ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে এই যে গ্রুপ 1, 2 এই দুটোকে আমরা মেটাল বলে জানি, কিন্তু অ্যাকচুয়ালি এই যে পি ব্লকের 13 যেটা গ্রুপটা সেটাও কিন্তু মেটালস হয়, যেমন অ্যালুমিনিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম। তাহলে এই যে এগুলোর মধ্যেও আবার ওই ধাতু গল্পটা আবার মাঝখান দিয়ে ভাগ হয়, এরকম সিঁড়ির মতো করে ধাতু গল্প যায়। তো ওই জন্য এইটাকে আমি অতটা ডিটেলসে না গিয়ে, অতটা ইনডেপথ না গিয়ে, তাহলে অনেকটা আবার কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে যাবে, সেখানে এক্সেপশনাল ব্যাপার চলে আসবে। সেজন্য যদি বলি তাহলে সুপারফিশিয়ালি মেটালস কী হচ্ছে, এস ব্লকগুলো হচ্ছে, আর পি ব্লকগুলো হচ্ছে নন মেটালস। তার নিচের এটুকু যদি নাও ধরো তাহলে কি দেখবো আমরা, এস ব্লকেরগুলো হচ্ছে মেটাল আর পি ব্লকেরগুলো হচ্ছে নন মেটাল। এবার যদি এক্সাম্পল ধরি, মেটালসের মধ্যে কী আসছে, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, মানে এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, ঠিক আছে। গ্রুপ 1 আর গ্রুপ 2, গ্রুপ 1 হচ্ছে সোডিয়াম, গ্রুপ 2 হচ্ছে ম্যাগনেশিয়াম। আর পি ব্লকের ক্ষেত্রে পি ব্লক কী হচ্ছে, যেমন সালফার গ্রুপ 16, ক্লোরিন গ্রুপ 17। তাহলে এগুলো হচ্ছে পি ব্লকের গ্রুপ 14 to 17 মধ্যে পড়ছে, আর এগুলো নন মেটালস হচ্ছে। তাহলে এই যে যদি এখন মেটাল আর নন মেটাল এরা একসঙ্গে থাকে, তাহলে অ্যাকচুয়ালি কারণ কী হবে, যে মেটালসের ইলেকট্রোপজিটিভিটি বেশি, তাহলে তারা ইলেকট্রনকে বের করে দেবে সহজে। আর যে নন মেটাল তাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যেহেতু তারা ডান দিকে রয়েছে, তাহলে তাদের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু বেশি, তারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে এই যে ইলেকট্রন একজন দেবে আর একজন অ্যাকসেপ্ট করবে, এটাই তো আমরা বলেছিলাম যে আয়নিক কম্পাউন্ডের দেওয়া নেওয়া মিথজীবিতা। তাহলে সেই জন্যে এই মেটালস আর নন মেটালস, এস ব্লক আর পি ব্লক যখনই একসঙ্গে থাকবে তখন তারা কিন্তু আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে, এটা মাথায় রাখতে হবে। আর যদি কোভ্যালেন্টকে দেখি, কোভ্যালেন্টের জন্য আমি বলেছিলাম যে তারা একদম মিডিলে থাকে, তারা না পারে ইলেকট্রন দিতে, না পারে ইলেকট্রন নিতে, ফলে তাদেরকে কী করতে হয়, ইলেকট্রন শেয়ারিং করতে হয়। ইলেকট্রন শেয়ারিং কী করবে, নিজের সমগোচ্ছ কারোর সঙ্গেই করবে, তাহলে যাদের ইলেকট্রোনেগেটিভিটি মোটামুটি একই রকম আছে। তাহলে আমি যদি এবার ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে বলি, তাহলে এক তো প্রথমে বললাম মেটাল নন মেটাল দিয়ে, আর এক বললাম এস ব্লক পি ব্লক দিয়ে, আর যদি 3 নাম্বার পয়েন্ট বলি যে ডেল্টা EN বা ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স, তাহলে যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যদি হাই হয় তাহলে তারা আয়নিক কম্পাউন্ড তৈরি করবে। আর ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা যদি ভেরি লো হয়, অর মানে প্রায় জিরোর কাছাকাছি হয়, মানে কোনো ডিফারেন্স নেই, তাহলে কী করবে, তারা কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে। তাহলে 3টে পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে এখানে, যে মেটাল নন মেটাল যদি থাকে তাহলে তারা কী করবে, আয়নিক বন্ড। যদি এস ব্লক পি ব্লক থাকে তাহলে
আয়নিক কম্পাউন্ড, আর যদি ডেল্টা ইএন ডিফারেন্স অনেক বেশি হয় তাহলেও আয়নিক কম্পাউন্ড। যদি দুটোই নন মেটাল হয় তাহলে কি করবে? কোভ্যালেন্ট করবে। যদি পি ব্লক দুটোই থাকে তাহলে কোভ্যালেন্ট করবে। আর যদি ডেল্টা ইএন অনেক কম হয় বা জিরো হয়, মানে কোনো ডিফারেন্সই না থাকে, যেমন অক্সিজেন অক্সিজেন, নাইট্রোজেন নাইট্রোজেন, তাহলে তারাও কিন্তু কোভ্যালেন্ট বন্ড গঠন করবে। তো এটা কিন্তু একটা ডিফারেন্স, যেটাতে আমরা বুঝতে পারি যে এই তিনটের মধ্যে কী পার্থক্য আছে। তাহলে সহজেই কিন্তু আমরা কম্পাউন্ড দেখেই কিন্তু চিনে যাব যে এটা আয়নিক করবে নাকি কোভ্যালেন্ট কম্পাউন্ড করবে। এবার যদি আসি ওয়াটারের, জল কোভ্যালেন্ট, ঠিক আছে, জল কোভ্যালেন্ট। এবার আমি যদি আগের এস ব্লক পি ব্লকের ব্যাপারটা দেখি তাহলে কি আসবে? ওয়াটারের যে এইচ আর ও, অক্সিজেন কিন্তু আমাদের পি ব্লক, আর হাইড্রোজেন কি হচ্ছে আমাদের এস ব্লক। তাহলে এবার এস ব্লক আর পি ব্লক, যেহেতু আমি বললাম আগেরটাতে যে এখানে এস ব্লক আর পি ব্লক, তাহলে এস ব্লক পি ব্লক থাকলে কী করবে? তারা আয়নিক কম্পাউন্ড রেডি করবে। তাহলে এই সূত্র অনুযায়ী তাহলে কী হওয়া উচিত? যে আয়নিক কম্পাউন্ড ওয়াটার ফর্ম করবে, তাহলে ওয়াটার আয়নিক হবে। কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা দেখি যে ওয়াটারের যে স্ট্রাকচারটা সেটা কী হয়? এরকম হয়, যেটা একদম পিওরলি কোভ্যালেন্ট। তাহলে এই যে কোভ্যালেন্ট বন্ড ওয়াটার যখন করছে, তাহলে এর মধ্যে এমন কি হয়ে গেল যে তারা এস ব্লক পি ব্লক হওয়া সত্ত্বেও তারা কোভ্যালেন্ট করছে? এর কারণ হলো যে হাইড্রোজেনের ডুয়েল নেচার আছে, হাইড্রোজেনের ডুয়েল নেচার আছে। ওই জন্যকে মানে হাইড্রোজেনকে সেই মেন্ডেলিভ বলেছিলেন দুষ্ট মৌল। এবার হাইড্রোজেনের ডুয়েল নেচার মানে কি? সে গ্রুপ 1-এর সঙ্গেও কিছু প্রপার্টি দেখায়, গ্রুপ 17-এর সঙ্গে কিছু প্রপার্টি দেখায়। এবার গ্রুপ 17 যদি হয় তাহলে সে পি ব্লকের হবে, আর যদি গ্রুপ 1 হয় তাহলে সে এস ব্লকের হবে। এবার তার পজিশনটা সে এস ব্লকের জায়গাতে রাখছে, কিন্তু কিছু কিছু প্রপার্টি সে বন্ড ফর্ম করার সময় কার সঙ্গে দেখাচ্ছে? পি ব্লকের সঙ্গে। সেই জন্যে এই ওয়াটারের মধ্যে হাইড্রোজেন কিন্তু কখনো এস ব্লকের মতো কাজ করে, কখনো পি ব্লকের মতো। এবার এই অক্সিজেনের সঙ্গে যখন সে ফর্ম করবে যে বন্ডটা, তখন সে তার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটাকে যেটা মানে তার আছে সেটা কিন্তু প্রায় অনেকটাই কম হাইড্রোজেন আর অক্সিজেনের। সেই জন্য তারা কী করবে? এখানে বন্ড ফর্ম করবে, কোভ্যালেন্ট বন্ড। সেই জন্য ওয়াটারটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড হয়। তো যদি এত ডিটেলস না মনে রাখতে পারো, এটা কয়েক জিজ্ঞেস করছেন, আমি জাস্ট বোঝানোর জন্য জাস্ট বললাম। তো সেখানে ওয়াটারটা মনে রাখবে যেটা কোভ্যালেন্ট হয়, তারা দুজনে একটা এস একটা পি এত দূরে থাকা সত্ত্বেও কিন্তু তাদের কী হয়? কোভ্যালেন্ট বন্ড হয়। কারণ তাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা অতটা বেশি হয় না, নট ভেরি হাই, তারা কিন্তু মোটামুটি কম হয়। সেই জন্য তারা কোভ্যালেন্ট ফর্ম করতে পারে। আর হাইড্রোজেনের ডুয়েল নেচার আছে, একটা এস ব্লকের জন্য, একটা পি ব্লকের জন্য, গ্রুপ 1-এর জন্য, গ্রুপ 17-এর জন্য। সেই জন্য কী করছে? হাইড্রোজেন গ্রুপ 17 বা পি ব্লকের ব্যাপারটা দেখিয়ে নিচ্ছে। সেই জন্য পি ব্লক, অক্সিজেন পি ব্লক আর হাইড্রোজেনও পি ব্লক, তাহলে এখন তারা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করলো, ঠিক আছে। এবার একটা জিনিসে আসি, HCl গ্যাস না লিকুইড? HCl আয়নিক না কোভ্যালেন্ট? এটা একটা কোশ্চেন। তাহলে HCl গ্যাস নাকি লিকুইড, এটা আমরা দেখব যে HCl কিন্তু অ্যাকচুয়ালি যখন থাকে সে কিন্তু গ্যাস থাকে নর্মালি, যখন ফর্ম হয় H2Cl2 থেকে। তাহলে এই যে গ্যাসটায়, গ্যাস অবস্থায় যখন থাকে তখন যে HClটা এটা কিন্তু কোভ্যালেন্ট হয়, এটা কোভ্যালেন্ট হয়, ঠিক আছে। এবার যখন একে আমি লিকুইফাই করব, যখন জলের মধ্যে দেবো ইন ওয়াটার দিলে এটা কী করবে? H+ আর Cl- ভেঙে যাবে। আর এই যে H+ Cl- যখন ভেঙে যাবে তার মানে কী হয়ে গেল? এরা আয়নিক হয়ে গেল। তাহলে এ কিন্তু দুটো প্রপার্টি দেখায়, কোভ্যালেন্টও দেখায়, আয়নিকও দেখায়। আর যখন এই ওয়াটারের মধ্যে আয়নিক প্রপার্টি দেখায় তখন এটাকেই বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু অ্যাকচুয়ালি যখন গ্যাস ফর্মে থাকে তখন কিন্তু তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয় না, তখন তাকে বলা হয় হাইড্রোজেন ক্লোরাইড। এটা মাথায় রাখতে হবে কিন্তু যে HCl, তাহলে HCl গ্যাস নাকি লিকুইড, আয়নিক নাকি কোভ্যালেন্ট, দুটোই দেখাতে পারে। HCl যখন নর্মালি ফর্ম হয় তখন সে HCl গ্যাস হিসেবে থাকে, যেটা কোভ্যালেন্ট। যখন সে জলের সঙ্গে মিশে গিয়ে H+ আর Cl- ভেঙে যাবে তখন সেটাকে আমরা বলবো আয়নিক। আর এই আয়নিক ফর্মটাই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে অ্যাসিড ফর্মটা আমরা দেখি। তাহলে নর্মালি HCl হিসেবে যখন থাকবে গ্যাস, সেটাকে আমরা বলি হাইড্রোজেন ক্লোরাইড, যেটা কোভ্যালেন্ট। যখন সে জলের মধ্যে আসবে তখন সেটাকে আমরা বলবো H+ Cl- আয়নিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। এটা একটা হলো। এবার যদি এক্সাম্পলে আসি, এক্সাম্পল যেটা বলা আছে যে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে ক্যালসিয়ামের মধ্যে কী আছে? ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2, তাহলে গ্রুপ 2 মানে হচ্ছে এস, অক্সিজেন হচ্ছে পি ব্লক, তাহলে এস ব্লক পি ব্লক, তার মানে কী হবে? এটা আয়নিক হবে। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম হচ্ছে আবার এস আর ক্লোরিন হচ্ছে পি, তাহলে এটা হবে হচ্ছে আয়নিক। SO2 সালফার হচ্ছে পি, অক্সিজেনও পি, তার মানে এটা হবে হচ্ছে কোভ্যালেন্ট।
H2S হাইড্রোজেন আবার সেই পি ব্লকের মতো দেখাবে, H2O যেরকম ছিল এটা কিন্তু একই প্রপার্টি দেখাবে, H2O আর H2S এটা মাথায় রাখবে যে একই গ্রুপে কিন্তু তারা একই প্রপার্টি দেখায়। তাহলে সালফার অক্সিজেন কি একই গ্রুপের মধ্যে, তার মানে অক্সিজেন যে যৌগটা তৈরি করেছে সালফারও সেই একই যৌগই তৈরি করবে। তার মানে অক্সিজেন যদি হাইড্রোজেনের সঙ্গে কোভ্যালেন্ট তৈরি করে তাহলে সালফারও কিন্তু হাইড্রোজেনের সঙ্গে কোভ্যালেন্টই তৈরি করবে। তার মানে এরা কী করবে, আবার কোভ্যালেন্ট তৈরি করবে। একটুকে বললাম ওয়াটার নিয়ে যেটা, সেই হিসাবে NH3 কী করবে, নাইট্রোজেন কি, নাইট্রোজেন হচ্ছে পি ব্লক আর হাইড্রোজেন এস ব্লক, কিন্তু অ্যাকচুয়ালি ও আবার এখানে পি ব্লকের মতো দেখাবে, তার মানে ও কোভ্যালেন্ট হয়ে গেল। MgO ম্যাগনেশিয়াম কী করছে, ম্যাগনেশিয়াম এস ব্লক, অক্সিজেন পি ব্লক, তাহলে এটা কী হবে, আয়নিক হবে। সোডিয়াম এস ব্লক, সালফার পি ব্লক, তাহলে এটা হবে হচ্ছে আয়নিক। অ্যালুমিনিয়াম পি ব্লক, অক্সিজেন পি ব্লক। এইবারে ব্যাপারটা হবে যেটা আমি শুরুতে বলেছিলাম, ইনডেপথ যদি কোনো কোশ্চেন আসে যে পি ব্লক কিন্তু অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 13, তাহলে সে কিন্তু অ্যাকচুয়ালি পি ব্লকের মতো ওই জিনিসটা দেখাবে না, ও কিন্তু যে ধাতু সেটা দেখাবে, ধাতুর প্রপার্টি দেখাবে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম তখন +3 করবে আর অক্সিজেন -2 করবে, তাহলে সেটা কিন্তু আয়নিক কম্পাউন্ড হবে, নট কোভ্যালেন্ট। তাহলে এই এক্সেপশনটা কিন্তু মনে রাখতে হবে যে এখানে এই একটা এক্সেপশন যে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের যেটা, আর যতগুলো হাইড্রোজেন দিয়ে পাবো আমরা এই হাইড্রোজেন প্রত্যেকটা কিন্তু এক্সেপশন দিয়ে করে, কারণ হাইড্রোজেন কোভ্যালেন্ট তৈরি করে, নট আয়নিক। ঠিক আছে, এবার যদি আসি আমরা, আয়নিক কম্পাউন্ডস ডু নট হ্যাভ ট্রু বন্ডস বাট কোভ্যালেন্ট কম্পাউন্ডস হ্যাভ, এক্সপ্লেন হোয়াই। মানে বলা হচ্ছে কোভ্যালেন্ট যে কম্পাউন্ড আছে সেখানে আমরা মানে আসল বন্ধন পাচ্ছি, এই যে আসল এদের মধ্যে বন্ধন আছে, কিন্তু যে আয়নিক কম্পাউন্ড তার মধ্যে আমরা ট্রু বন্ড পাই না, মানে আসল বন্ধন পাই না। তাহলে কী পাই, যদি আমি আগের লেকচারের কথা ভাবি যেখানে আমরা বলেছিলাম যে কী করে আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়, সেটা ভালো করে যদি তোমাদের মাথায় থাকে বা বুঝে নাও, সেখানে বুঝতে পারবে যে এখানে যে এই পজিটিভ নেগেটিভ চার্জ আয়নিক বন্ডে তারা কী করে পরস্পরের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে যুক্ত থাকে। এখানে কিন্তু কোনো ডাইরেক্ট বন্ড ওভারল্যাপ নেই। কিন্তু যদি আমি কোভ্যালেন্টের কথা ভাবি, কোভ্যালেন্টে কী হয়েছিল, এরকম দুটো অরবাইটাল ছিল, তারা পরস্পরের মধ্যে ওভারল্যাপ করেছিল, তার ফলেই কিন্তু আমাদের কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। তাহলে এখানে কিন্তু বন্ড ওভারল্যাপ থাকে। তাহলে আমরা যদি বলি কোভ্যালেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু অরবাইটাল ওভারল্যাপ থাকে, অরবাইটাল ওভারল্যাপ থাকে। কিন্তু যদি আয়নিকের ক্ষেত্রে বলি সেখানে কিন্তু নো ওভারল্যাপ, অনলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে যেটা যুক্ত আছে সেটাকে আমি বলতে পারি যেখানে কোনো বন্ড আছে, বন্ডই তো নেই, বন্ড তো এখানে আছে যেখানে ওভারল্যাপ হবে যখন তাদের মধ্যে একটা স্পেস পাবো আমরা, তখনই তো ওই ওভারল্যাপের জন্য বলবো বন্ড ফর্ম হয়েছে, ট্রু বন্ড, যেটা আমরা এই যে দেখছি বন্ডটা। কিন্তু এই যে আয়নিকের ক্ষেত্রে সেখানে আমরা পজিটিভ নেগেটিভ চার্জটা একটা আকর্ষণ বল দ্বারা জাস্ট যুক্ত আছে, মানে ছুঁয়ে আছে আকর্ষণ বল দ্বারা। তাহলে কী হচ্ছে এখানে নো ওভারল্যাপ, তার মানে এটা ট্রু বন্ড নয়, এটা এক্সপ্লেন করতে হবে জাস্ট। বোঝা গেল কোশ্চেনটা? এবার পরেরটা আসি যে আয়নিক ক্যারেক্টার কোভ্যালেন্ট ক্যারেক্টারের মধ্যে কী মানে ডিফারেন্স পাবো আমরা। আয়নিক তাহলে কী দেখছি আমরা, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, এখানে কিন্তু ট্রু বন্ড আছে। ট্রু বন্ড মানে কি, অরবাইটাল ওভারল্যাপ। এবার এখানে এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন যখন বেশি হবে, মানে এই যে অ্যাট্রাকশনটা এটা কিন্তু অতিরিক্ত বেশি, অনেক বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি অনেক বেশি হয় তাহলে মলিকিউলসগুলো অনেক কাছাকাছি থাকবে, তাহলে তাদেরকে বের করতে গেলে অনেক বেশি এনার্জি দিতে হবে। সেই জন্যে এদের যে মেল্টিং পয়েন্ট হয় সেটা অনেক হাই হয়, বয়েলিং পয়েন্ট হয় অনেক হাই হয়। আর কোভ্যালেন্টের ক্ষেত্রে কি, তাদের এই যে বন্ড ওভারল্যাপটা একটু এনার্জি দিলেই কিন্তু খুলে যাবে। সেই জন্যে এখানে এদের কী হয়, যে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট সবই কী হয়, অনেক কম হয়। তাহলে যেটা এক্সাম্পল দিয়ে ভাবি যে নুন বা NaCl, আর এদিকে যদি চিনির কথা ভাবি, চিনি বা ফ্রুক্টোজ, তাহলে এটা হচ্ছে নুন হচ্ছে আমাদের আয়নিক আর চিনি হচ্ছে কোভ্যালেন্ট। তাহলে নুনটা কিন্তু সহজে গুলে যাবে জলের মধ্যে, কিন্তু একইভাবে কোভ্যালেন্টটা কিন্তু ভালো করে গুলবে না। তাহলে যে সলিবিলিটির কথা বলি, সলিবিলিটির ক্ষেত্রে কী হবে যে আচ্ছা আমি আগেরটা সলিবিলিটিতে বললাম, সলিবিলিটি যদি বলতে চাই, সলিবিলিটির ক্ষেত্রে হচ্ছে আয়নিক ক্যারেক্টার বা আয়নিক বন্ড তারা পোলার সলভেন্টে সলিউবল হবে। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার, যে কোভ্যালেন্ট বন্ধনের যে যৌগগুলো হবে সেগুলো নন পোলার সলভেন্টে সলিউবল হবে। এবার এই পোলার সলভেন্ট আর নন পোলার সলভেন্ট কী সেটা আমরা পরবর্তী একটা পরের লেকচারে জানবো, যেখানে আমরা যখন সলভেশন পড়ে নেবো, সলিবিলিটি পড়ে নেবো, তারপরে যে ডাইপোল মোমেন্ট পড়ে নেবো, তখন বুঝবো যে পোলার সলভেন্ট আর নন পোলার সলভেন্ট কী।
অ্যাকচুয়ালি যেটা এখন নুন আর চিনির ক্ষেত্রে, তাহলে এই যে নুন যেটা এর কিন্তু গলনাঙ্ক বা মানে মেল্টিং পয়েন্ট সেটা কিন্তু অনেকটা বেশি হবে, আর একই রকমভাবে চিনির ক্ষেত্রে কিন্তু অনেকটা কম হবে। তাই এটা কিন্তু এই আয়নিক ক্যারেক্টার কোভ্যালেন্ট ক্যারেক্টারের মধ্যে যে ডিফারেন্সটা সেটা যেটা পুরোপুরি মাথায় রাখতে হবে, যাতে পরের জিনিসগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি। তাহলে এই ছিল পুরো ব্যাপারটা, যে আমরা প্রথমত কি এখানে দেখতে পারি যে আয়নিক কম্পাউন্ড আর কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করব কী দেখে। তাহলে এই 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে। তারপরে যেটা বললাম যে এইখানে H2O নিয়ে, যেটা H2 হাইড্রোজেন এক্সেপশনাল ব্যাপার, HCl লিকুইড না গ্যাস, এটা বললাম দেখলে ভালো করে, আর এক্সাম্পল কয়েকটা দেখে নিলাম এখানে। আর তারপরে যে এই যে আয়নিক কম্পাউন্ডের মধ্যে বন্ড ট্রু বন্ড থাকে না, কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে থাকে, এটা একটা। আর আয়নিক ক্যারেক্টার কোভ্যালেন্ট ক্যারেক্টারের মধ্যে দুটো ডিফারেন্স। ঠিক আছে।